নমস্কার, আমি রাজু। তোমরা শুনছো গল্প রুচি। আমরা আবার চলে এসেছি একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে গোয়েন্দা সিরিজের আরও একটা গল্প, রাধারমণ রায়ের কলমে গণেশ হালদারের হেয়ালি। গল্প শুরু করার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করনি, কি করছো? প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আর দেরি না করে শোনা যাক রাধারমণ রায়ের কলমে গণেশ হালদারের গালি। সে নেই তাতে কি, দেখবে তাকি ভাই, ভোদ হয়ে আসবে সে, উড়িয়ে দিলে ছাই। পুতুল রহস্য উদ্ঘাটনের একেবারে শেষ পর্যায়ে গণেশ কাকু, অর্থাৎ প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ গণেশ হালদার, এই হেয়ালিটি বলেছিলেন। তবে এই শেষের কথা এখন না, গোড়ার কথা দিয়েই শুরু করা যাক। বছর 2 হলো আমরা দক্ষিণ কলকাতার সর্দার শঙ্কর রোডের 5 নম্বর বাড়ির একতলার একটা ফ্ল্যাটে এসে উঠেছি। একতলারই আর একটা ফ্ল্যাটে থাকেন গণেশ হালদার, যিনি প্রাইভেট ডিটেকটিভ হিসেবে খুবই নাম করেছেন। আমি আর আমার বোন দুইজনই ওর খুদে সহকারী। এখানে সংক্ষেপে বলে রাখি, আমার ডাকনাম জিৎ, ভালো নাম প্রণজিৎ, আর আমার বোনের ডাকনাম বুড়ি, ভালো নাম সোমা। আমার বয়স 12, বোনের 10। আমি পড়ি ক্লাস 7-এ আর আমার বোন পড়ে 5-এ। আমরা দুজনই ডিটেকটিভ গল্প খুবই ভালোবাসি। আমরা গণেশ কাকুর একান্ত ভক্ত। উনি আমাদের আপন কাকা নন, বাবার বন্ধু বলে আমরা ওকে কাকু বলি। তবে উনি আমাদের আপনের থেকেও বেশি। উনি বিয়ে থা করেননি, আত্মীয় স্বজনও নেই। আগে বাসুদেব পাল নামে ওর একজন বন্ধুর সঙ্গে থাকতেন আর মৌলানা আজাদ কলেজে পড়াতেন। বছর কয়েক হলো তিনি কৃষ্ণনগর কলেজে বদলি হয়ে গিয়েছেন, এখন এখানেই থাকে। তিনি গণেশ কাকুর কয়েকটা কেস হিস্ট্রি নিয়ে বইও লিখেছেন। আরও একটা কথা এই সুযোগে বলিনি, মিতুল নামে একটা মেয়ে গণেশ কাকুর কয়েকটা মামলায় সাহায্য করলেও এখন থেকে আমি আর আমার বোন দুজনই হচ্ছি গণেশ কাকুর স্থায়ী সহকারী। আর আমার পোষা বাঁদর সুন্দরকেও একজন সহকারী বলা চলে, কেননা ও তদন্তের সময় সেও আমাদের সঙ্গেই থাকে। 2 এপ্রিল শনিবার সন্ধে। আমি আর বুড়ি গণেশ কাকুর বসবার ঘরে গিয়ে দেখি গণেশ কাকু একজন মক্কেলের সঙ্গে কথা বলছেন। গণেশ কাকু পরিচয় করিয়ে দিলে জানতে পারলাম ওর নাম গোপাল জোয়ারদার। ওর বাড়ি উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে, পেশা অধ্যাপনা। উনি ওর ভাইঝির পুতুলের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য গণেশ কাকুর কাছে সাহায্য চাইতে এসেছেন। ভদ্রলোকের বয়স 28-30, গায়ের রং কালো, উচ্চতা প্রায় 5.5 ফুট, স্বাস্থ্য মোটামুটি, মুখশ্রী সুন্দর। চশমা থাকলেও বোঝা যাচ্ছে ওর চোখ দুটো বড়, পরনে ধুতি, গায়ে আদির পাঞ্জাবি, মাথার চুল ছোট্ট করে ছাটা, বাঁদিকে সিথি, পায়ে চামড়ার চটি, চকচকে পালিশ করা। ধুতি পাঞ্জাবিও পাট ভাঙ্গা, দুহাতে কোনো আঙ্গুলে আংটি নেই। উনি যে ট্রামে বা বাসে আসেননি, ওর পোশাক আশাকই তা বলে দিচ্ছে। আমি আর বুড়ি গণেশ কাকুর 2 পাশে দুটো চেয়ার দখল করে বসলাম। গণেশ কাকু বললেন, এদের সামনে আপনার সংকোচ করার কারণ নেই, এরা আমার অ্যাসিস্ট্যান্ট, যা বলার আপনি এদের সামনে বলতে পারেন।
বলেই উনি দুটি মশি নাকের ভিতরে গুজিয়ে রুমাল দিয়ে নাক মুছলেন। গোপালবাবু শুরু করলেন। আমরা 3 ভাই। আমি ছোট। বড়দার নাম নেপাল জোয়ারদার, মেজদার নাম ভোপাল জোয়ারদার, আর আমার নাম তো আগেই বলেছি। উনি একটু থেমে ফির বললেন, বড়দা আর মেজদার দুজনেই ম্যারিড। আমি বিয়ে থা করিনি। আমাদের প্লাস্টিকের কারখানা আছে। ধরতে গেলে আমার বড়দা নিজের চেষ্টাতেই কারখানাটাকে দাঁড় করিয়েছেন। এখন তার পুঁজি প্রায় 1 কোটির কাছাকাছি হবে। ব্যবসার কাজে বড়দা ডান হাত ছিলেন মেজদা। আমার আবার ওদিকটায় একেবারে তেমন ঝোঁক নেই। লেখাপড়াটা একটু ভালোই বাসি। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাস করে বছর 5 আগে সেন্ট জেভিয়ার্স কলেজে জয়েন করি। এখনও সেখানেই প্রফেসরি করছি। বুড়ি এমন সময় বোকার মতন বলে উঠল, আপনি প্রফেসর? ছেলেমেয়েরা আপনাকে ভয় পায়? গোপালবাবু বললেন, তাহারা ভয় পায় কিনা জানি নে, তবে তুমি যে মাস্টারদের ভয় পাও না সেটা তোমার কথা শুনেই বুঝে নিয়েছি। যাকে যা বলছিলাম, আমার বড়দা আর বড় বৌদি মারা যান গেল বছর পুজোর সময়। দীঘা থেকে মোটরে ফিরছিলেন। কোলাঘাট ব্রিজের উপর আসতেই একটা ট্রাক সামনের দিক থেকে এসে গাড়িটাকে ধাক্কা মারে। বড়দা বড় বৌদি ছিলেন সামনের সিটে। তারা তক্ষুনি মারা যান। বড়দা নিজেই গাড়িটাকে ড্রাইভ করছিলেন। আমার ভাইজি পুতুল বসেছিল পেছনের সিটে। সে কোনো ক্রমে বেঁচে যায়। গণেশ কাকু বললেন, সে চোট পায়নি তো? চোট একটু পেয়েছিল, কিন্তু যেরকম আশা করা হয়েছিল সেই তুলনায় কিছু না। খবর পেয়ে তার মামা বাগনান হসপিটালে যান। আমি আর মেজদাও যাই। বড়দা বড় বৌদি আর পুতুলকে সেই হসপিটালেই নিয়ে আসা হয়। এখানেই বড়দা ও বড় বৌদিকে ডেড বলে ডিক্লেয়ার করা হয়, আর পুতুলকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়। এখান থেকেই পুতুলের মামা তাকে তার নিজের বাড়িতে নিয়ে যান। তার বাড়ি ভবানীপুরে বলরাম বসু ঘাট রোডে। ঠিক আছে, তারপর কি হলো? গত 27শে মার্চ পূজনবাবু পুতুলকে নিয়ে মোটরে চড়ে কৃষ্ণনগর বেড়াতে গিয়েছিলেন। এক সেকেন্ড। এই পূজন বাবুটাকে? গণেশ কাকু জানতে চাইলেন। একটু থেমে গোপালবাবু আবার বলতে লাগলেন, পূজনবাবু হচ্ছেন পুতুলের মামা। তার পদবী পাত্র। কৃষ্ণনগর থেকে ফেরার সময় রানাঘাটের কাছে যে চূর্ণী নদী আছে না, সেই চূর্ণী নদীর ব্রিজের পশ্চিম দিকে গাড়ি থামিয়ে পূজনবাবু পুতুলকে নিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর শোভা দেখছিলেন। এমন সময় এক ট্রাক এসে পুতুলকে চাপা দিয়ে চলে যায়। পূজনবাবু এক চুলের জন্য বেঁচে গেলেও পুতুলের সেই ছোট্ট শরীরটা ট্রাকের চাকায় থেতলে যায়। সেই অবস্থায় পূজনবাবু পুতুলকে নিয়ে ছোটেন আনুলিয়া হসপিটালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পোস্টমর্টমের পর পুতুলের ডেড বডি রানাঘাটের স্বর্গদ্বার শ্মশানে সেদিন সৎকার করে দেওয়া হয়। ট্রাক্টরটার কোনো হদিশ পাওয়া যায়নি? তা গিয়েছে। ট্রাকের নম্বরটা পূজনবাবু দেখে নিয়েছিলেন। পুলিশ ট্রাকটাকে খুঁজে পায় ফুলিয়া স্টেশনের কাছে পরিত্যক্ত এক অবস্থায়। তবে ড্রাইভারকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। তার কোনো ট্রেসই পায়নি। তার নাম ধাম কিছু জানা যায়নি? ড্রাইভারটার নাম বিদ্যাধর প্রসাদ। আদি নিবাসী বিহারের মুঙ্গের। এখানকার ঠিকানা 398/5 বিটন স্ট্রিট। 27শে মার্চ সে ট্রাক ভর্তি মাল নিয়ে করিমপুর যাচ্ছিল। রওনা হয়েছিল কলকাতার বড়বাজার থেকে। এই পর্যন্ত বলে গোপালবাবু পকেট থেকে নিজের নাম ঠিকানা লেখা একটা কার্ড গণেশ কাকুর দিকে বাড়িয়ে ধরে বললেন, এতেই আমার বাড়ির নম্বর আর রাস্তার নামটা পেয়ে যাবেন। আমার ধারণা বড়দা গণেশ কাকু বড় বললেন, বৌদি
আর পুতুলকে কেউ ইচ্ছে করে ওই সব ট্রাকওয়ালাদের দিয়ে খুন করিয়েছে। তাই আমার একান্ত ইচ্ছে আপনি নতুন করে তদন্তটা শুরু করুন। আসল খুনিকে খুঁজে বের করে আপনি যদি তার শাস্তির ব্যবস্থা করতে পারেন, আমি আপনাকে আপনার ফিস আর রাহা খরচের সঙ্গে আরও 10,000 টাকা বাড়তি দেব। আপনি কি কাউকে সন্দেহ করেন? বলতে বলতে গোপালবাবুর হাত থেকে উনি কার্ডটা নিলেন। সন্দেহ তো করি অনেককেই, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, কাজে কারো নাম আমার পক্ষে বলা সম্ভব নয় তেমন। আপনি যদি একটু দয়া করে কেসটা নেন। ঠিক আছে, কেসটা আমি নিলাম। আমার ফিস হচ্ছে 5,000। কেসটা হাতে নেওয়ার সময় অর্ধেক নেই, বাকি অর্ধেক নেই তদন্ত শেষ হলে। রাহা খরচ আলাদা, সেটা অ্যাডভান্স নেই। গোপালবাবু রেডি হয়েই এসেছিলেন। 100 টাকার নোটে মোট 5,000 টাকা দিলেন। 2,500 অর্ধেক ফিস বাবদ আর 2,500 মিসেলেনিয়াস বাবদ পেমেন্ট করলেন। তারপর গণেশ কাকুকে নমস্কার জানিয়ে বিদায় নিলেন। একটু পরই একটা গাড়ি স্টার্ট নেওয়ার আওয়াজ পেল। ভদ্রলোক নিজের গাড়িতে চড়েই এসেছিলেন। একটু পরেই জেনেছিলাম সেটা মারুতি। 3 এপ্রিল রবিবার সকাল 9টা। আমি আর বুড়ি গণেশ কাকুর সঙ্গে এলাম 289 21 বলরাম বসু ঘাট রোডে। পুতুলের মামা পূজন পাত্র এখানেই থাকেন। গণেশ কাকু আগেই পূজনবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন। আমাদের আসার ব্যাপারটা গণেশ কাকু ওকে তক্ষণই জানিয়ে দিয়েছিলেন। পূজনবাবুর বাড়িটা দোতলা হলেও ছোট্ট। আমরা একতলায় বসার ঘরে বসলাম। আমাদের আশাটাকে যে উনি পছন্দ করছেন না তা ওর হাবভাবেই বেরিয়ে পড়েছে। আমরা 3 জনে বসতেই পূজনবাবু গণেশ কাকুকে বললেন, চা চলবে আপনার? না থাক, যে জন্য এসেছি সেটা আগে সেরে নেই। পুতুল তো আপনার ভাগ্নি, সে কবে কিভাবে মারা যায় সেটা আমার জানা দরকার। পূজনবাবু একটা সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিলেন। তারপর কায়দা করে ধোয়া ছেড়ে ছাঁচা গলায় বললেন, যা বলার পুলিশকে বলেছি, নতুন কিছু বলার নেই আমার। ঠিক আছে, যে কথা পুলিশকে বলেছেন সেই কথাটাই যদি আমাকে বলেন আমার তাতে চলবে। যদি না বলি? তাতে আমার কাজটা একটু কঠিন হয়ে যাবে। পূজনবাবু, সত্যি কিন্তু চাপা থাকে না বেশি দিন। আর আপনি আর পুতুল দুজনে ব্রিজের উপর দাঁড়িয়ে চূর্ণী নদীর শোভা দেখছিলেন, অথচ ট্রাকের তলায় চাপা পড়ে কেবল পুতুলই মারা গেল, আর আপনার গায়ে একটুকু আঁচড় পর্যন্ত লাগলো না। এটা রীতিমতন সন্দেহজনক না ব্যাপারটা? কি বলেন? আমি তখন ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে একটা পালতোলা নৌকা দেখছিলাম। পুতুল যে কখন আমার পাশ থেকে সরে গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল খেয়ালই করিনি। খেয়াল হলো ট্রাকটা ওকে চাপা দিয়ে অস্বাভাবিকভাবে জোরে পশ্চিম দিকে বেরিয়ে যাওয়ার সময়। তখনই দেখলাম রাস্তার উপরে পড়ে রয়েছে পুতুলের থেতলে যাওয়া শরীরটা। ট্রাকের নাম্বারটা অবশ্য দেখে নিয়েছিলাম। এমনও তো হতে পারে ট্রাকটা যখন আপনাদের কাছে এসে পড়েছিল তখন আপনি ইচ্ছে করে পুতুলকে ধাক্কা দিয়ে ট্রাকের সামনে ফেলে দিয়েছিলেন। কি বলছেন আপনি? আমি আমার ভাগ্নিকে চলন্ত ট্রাকের সামনে ফেলে দিয়ে খুন করেছি? আপনি যে ফেলে দেননি তার কোনো সাক্ষী আছে আপনার কাছে? তা অবশ্যই নেই। ট্রাকটা যখন চাপা দিয়ে যায় তখন ব্রিজের উপর আর কেউ ছিল না? না, তখন কেউ ছিল না। আপনি তখন কি করলেন? পুতুলের থেতলে যাওয়া শরীরটা গাড়িতে তুলে আনুলিয়া হাসপাতালে গেলাম। তারপর কি হলো? পরীক্ষা করার পর ডাক্তাররা তাকে ডেড ডিক্লেয়ার করলো। এরপর? পোস্টমর্টম হলো। তারপর রানাঘাট স্বর্গদ্বার শ্মশানে তার
বডি দাহ করা হলো। দাহ করার সময় পুতুলের আত্মীয় স্বজনদের মধ্যে কে কে সেখানে উপস্থিত ছিল? আমি একা। পুতুলের কাকাদের আপনি ইনফর্ম করেননি কেন? দরকার মনে করিনি তাই। এবার বলুন, কত তারিখে পুতুল মারা যায়? গত 27শে মার্চ। দাহ কবে করা হয়? ওই 27শে মার্চ তারিখেই রাত 11টার সময় দাহ করা হয়। আপনি কলকাতায় কবে ফিরে আসেন? 28শে মার্চ রাত্রি 8টার সময় বাড়িতে পৌঁছই। ধন্যবাদ। এই বলে গণেশ কাকু উঠে দাঁড়ালেন। আমি আর বুড়িও উঠে পড়লাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় গণেশ কাকু মন্তব্য করলেন, কেসটা ডন্ডিস, বুঝলি জিৎ? বলেই উনি গম্ভীর হয়ে গেলেন। 4 এপ্রিল, সোমবার, বেলা 1টা। পুতুলের ছোট কাকার মারুতি গাড়িতে চড়ে আমি আর বুড়ি গণেশ কাকুর সঙ্গে রানাঘাটের কাছেই আনুলিয়া হসপিটালে এলাম। পুতুলের ছোট কাকাও এলেন। তিনি গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে এলেন। আমাদের পোষা বাদর সুন্দরও আমাদের সঙ্গে এসেছে। যে ডাক্তার পুতুলকে দেখেছিলেন, গণেশ কাকু প্রথমে তার সঙ্গে কথা বললেন। তারপর কথা বললেন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে। এরপর কিছুক্ষণ দারোয়ানের সঙ্গে একান্তে কথা বললেন। হসপিটাল থেকে আমরা এলাম চূর্ণী নদী ব্রিজের কাছে। রানাঘাট শহরের দিক থেকে ব্রিজে ওঠার আগেই হাতের বাঁ দিকে পড়ে একটা সিনেমা হল আর কয়েকটা চায়ের দোকান। গণেশ কাকু কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বললেন। তারপর গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে আমরা ব্রিজের উপর চলে এলাম হাঁটতে হাঁটতে। ব্রিজের দক্ষিণ দিকে রেলিংয়ের কাজ ঘেঁষে আমরা চারচুড়ি দাঁড়ালাম। নদীর ফুরফুরে হাওয়ায় রোদের তেজ যেন উড়ে যাচ্ছে। নদীর উপর দিয়ে কয়েকটা নৌকা ভেসে যাচ্ছে। তাদের মধ্যে একটা পালতোলা নৌকাও আছে। নৌকাটা অদৃশ্য হয়ে যাচ্ছে দূরের একটা পাখি। চূর্ণী নদীর এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে আর এখানে দাঁড়িয়ে থাকতে খুব সুন্দর লাগছিল। এমন সময় একটা ট্রাক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে গেল। ব্রিজটা সামান্য তুলে উঠল। লক্ষ্য করলাম ব্রিজটার দুপাশেই আছে মানুষ চলাচলের পথ। মাঝখান দিয়ে গাড়ি যায়। মানুষ চলাচলের পথ দুটো মূল রাস্তা থেকে প্রায় 1.5 ফুট উঁচু। কোনো কোনো ট্রাকের পক্ষে এই উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে চাপা দেওয়া সম্ভব নয়। চাপা দিতে গেলে রেলিংয়ে ধাক্কা লাগবে, আর সেক্ষেত্রে ট্রাকটার নদীর জলে পড়ে যাওয়াও অসম্ভব নয়। গণেশ কাকু বললেন, এখান থেকে কাউকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের সামনে ফেলে না দিলে তার পক্ষে ট্রাকে চাপা পড়া সম্ভব না। আর যদি না থাক। ব্রিজের পশ্চিম দিকের মাথায় রাস্তার উপর কয়েকটা ছোট ছেলে মেয়ে কি একটা জিনিস নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছিল। পূর্ব দিক থেকে একটা গাড়ি গিয়ে হর্ন দিতেই ছেলেমেয়েরা রেলিংয়ের ধারে ফুটপাতের উপর উঠে গেল। ছেলে মেয়েগুলোর পোশাক আছে কি বলে দিচ্ছে তারা মা বাপ হারা অনাথ ভিখারি। গণেশ কাকু তাদের কাছে কি কি সব যেন জিজ্ঞেস করলেন। দূর থেকে আমরা বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পেলাম তাদের মারামারি থেমে গিয়েছে। গণেশ কাকুর কথার উত্তরে তারা কি যেন বলছে। আমাদের পোষা বাদর সুন্দর হঠাৎ বুড়ির কোল থেকে লাফ দিয়ে রেলিংয়ের উপর উঠে বসল। বুড়ি বলল, ওই সুন্দর, নেমে আয়, নদীতে পড়ে গেলে আর বাঁচতে হবে না। পুতুলের ছোট কাকা গোপাল চুয়াদ্দার বললেন, বাহাদুরটার নাম সুন্দর বুঝি? সুন্দর হঠাৎ ব্রিজের নিচে নদীর পূব পাড়ে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে উঠল।
লোকটাকে আমার চেনা চেনা লাগলো বটে। গণেশ কাকুরও নজর পড়ল লোকটার উপর। উনি লম্বা পা চালিয়ে ব্রিজের পশ্চিম মাথা থেকে পূব মাথার দিকে এগোতে লাগলেন। বুঝে নিলাম সুন্দর লোকটাকে ধরাই ওর উদ্দেশ্য। আমরাও তার সঙ্গ নিলাম। লোকটার মাথায় কাপড়ের টুপি, গায়ে রঙিন শার্ট, পরনে প্যান্ট, চোখে কালো চশমা। ওই 40 কি 42 বছর বয়স হবে। স্বাস্থ্য ভালো। সে যখন দেখলো আমরা তাকে ধরার জন্য এগোচ্ছি, অমনি নদীর পাড় ধরে দক্ষিণ দিকে যেদিকে শ্মশান আছে ছুটতে লাগলো। আমরাও ছুটতে লাগলাম তার পিছনে পিছনে। সুন্দর ছোটার দিক থেকে আমাদের এই সবার সেরা। ও কয়েক লাফ মেরে লোকটার কাছে চলে যেতেই লোকটা সরব বেরিয়ে পড়ল। সে পকেট থেকে রিভলভার বের করে সুন্দরকে লক্ষ্য করে গুলি ছুড়ল। অল্পের জন্য গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। সুন্দর অমনি এক লাফে তার কাঁধে চেপে বসে হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। লোকটাকে কবজা করে ফেলেই সুন্দরটা দুই কালে চর চাপড় মারতে লাগলো। লোকটা অনেকটা চেষ্টা করলো সুন্দরকে কাঁধ থেকে নামিয়ে ফেলা। তাতে ফল হলো উল্টো। সুন্দরের হাতে সে মার খেলো একতরফা। অবশেষে গণেশ কাকু এগিয়ে এসে তাকে উদ্ধার করলেন। জেরা করে জানা গেল তার নাম শিবপ্রসাদ। সে থাকে কলকাতায়, পেশায় ট্রাক ড্রাইভার। গোপালবাবুর পরনে ধুতি পাঞ্জাবি। ও বেশে ছুটতে অসুবিধা হওয়ায় তিনি সবার পিছনে পড়ে গিয়েছিলেন। হাঁপাতে হাঁপাতে আমাদের ধরে ফেলে সবিষয়ে বলে উঠলেন, আরে এই যে আমাদের কোম্পানির লোক। চমকে উঠলেন গণেশ কাকু। তিনি আবার পড়লেন শিবপ্রসাদকে নিয়ে। জেরার জবাবে শিবপ্রসাদ বলল, কলকাতা থেকে ট্রাক চালিয়ে মারুতির পিছনে পিছনে সে এখানে এসেছিল। শুধু এটুকুই নয়, তার মুখ থেকে আরো এমন তথ্য পাওয়া গেল যার ফলে তাকে ছেড়ে দেওয়া গেল না। এরপর আমরা এলাম শ্মশান ঘাটে। গণেশ কাকু শ্মশানের একজন লোকের সঙ্গে কিছু কথা বললেন। 27শে মার্চ তারিখে পুতুলকে সেখানে সৎকার করা হয়েছিল, সেই জায়গাটাও উনি দেখে নিলেন। তারপর সেখান থেকে অল্প একটু ছাই তুলে নিয়ে কাগজে মোড়ক করে পকেটে রেখে দিলেন। রানাঘাট থানার ওসি তাপস ব্যানার্জি গণেশ কাকুর চেনা। তার হাতে রিভলভার সমেত শিবপ্রসাদকে জিম্মা করে দিয়ে আমরা থানা পাড়তেই সাহিত্যিক প্রবোধ বিশ্বাসের বাড়িতে গিয়ে বসলাম। প্রবোধ বিশ্বাস গণেশ কাকুর পুরনো বন্ধু। ওর ছেলে ক্যাপ্টেন আর মেয়ে মৌ আমার খুব ভালো বন্ধু। গণেশ কাকু প্রবোধবাবুর বাড়িতে আমাদের দুজনে বসিয়ে রেখে ঘন্টা দুয়েকের জন্য বেরোলেন। 6 এপ্রিল বুধবার সন্ধে 6টা। জোয়ারদার বাড়ি, 22M বিবেকানন্দ রোড, উত্তর কলকাতা। পুতুল রহস্য উদ্ঘাটনের জন্য একতলার বৈঠকখানা ঘরে বৈঠক বসেছে। সেখানে উপস্থিত আছেন পুতুলের বড় কাকা ভোপাল জোয়ারদার, ছোট কাকা গোপাল জোয়ারদার, মামা পূজন পাত্র, ডিসি ডিডি সন্তোষ বিশ্বাস, লোকাল থানার বড়বাবু অমল রায়চৌধুরী আর রানাঘাট থানার বড়বাবু তাপস ব্যানার্জি। তাছাড়া উপস্থিত আছি আমি, বুড়ি আর গণেশ কাকু। গণেশ কাকুই রহস্যের উদ্ঘাটন করলেন। তারই পরামর্শে ডিসিডিডি সন্তোষ বিশ্বাস এই বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্তোষ বিশ্বাসের অনুমতি নিয়ে গণেশ কাকু উঠে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে সম্বোধন করে বললেন,
আপনারা সবাই নিশ্চয় জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি পুতুল রহস্য উদ্ঘাটনের জন্য। পুতুল কে? পুতুল হচ্ছে প্রায়ত নেপাল জোয়ারদারের একমাত্র মেয়ে এবং একমাত্র সন্তান। একটু থেমে উনি ফির বললেন, পুতুল মামলা তদন্ত করতে গিয়ে রানাঘাটের শ্মশানঘাট থেকে আমি একটু ছাই সংগ্রহ করেছি। পুতুলের স্মৃতি হচ্ছে এই ছাই। তবে একটা কথা আছে। ভূপালবাবু বললেন, কি কথা বলতে চান আপনি? বলছি যেখানে পুতুলের বডি দাহ করা হয়েছিল সেখান থেকেই আমি এই ছাই কুড়িয়ে এনেছি ঠিকই, কিন্তু এই ছাই অন্যের ছাইও হতে পারে। তাতে অবশ্যই রহস্য উদ্ঘাটনের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই ছাইয়ের সাহায্যে আমি সত্যকে দেখাতে চাই। এরপর উনি হেয়ালি করে বললেন, সে নেই তাতে কি, দেখবে তাকে ভাই, ভূত হয়ে আসবে সে, উড়িয়ে দিলে ছাই। পূজনবাবু এই সময় রীতিমতন রুষ্ট গলায় বলে উঠলেন, তার মানে? মানেটা দেখতে গেলে জটিল, কিন্তু বুঝতে গেলে সোজা। গণেশ কাকু বললেন, ওর গলায় হেয়ালি সুর। পুতুলের বড় কাকা গুরুগম্ভীর মানুষ। তিনি বললেন, আমরা যারা এখানে বসে আছি তারা সবাই কাজের মানুষ। কাজ ফেলে এখানে আপনার হেয়ালি শোনার জন্য আসিনি মশাই। যা বলতে চান তা স্পষ্ট করে বলুন। দুঃখিত, আমি আপনার সামনে বক্তৃতা দিতে আসিনি। যা সত্যি সেটাকেই দেখানোর জন্য এখানে আমি এসেছি। সত্যিটা কি সেটা আগে জানতে চাই। গণেশ কাকু দুইটি নস্যি নাকের ভিতরে গুজে নিলেন, তারপর বললেন, দেখালেই জানতে পারবেন। যাকে নিয়ে রহস্য সে নিজে এসেই বলে দেবে। ভূপালবাবু বললেন, সে কি পুতুল? তাকে কোথায় পেলেন? পূজনবাবু বললেন, তাকে তো 27শে মার্চ তারিখে রানাঘাট শ্মশানে দাহ করা হয়েছে। আমি নিজে তার ডেড বডি শনাক্ত করেছি, নিজে দাঁড়িয়ে থেকে সৎকার করেছি। বেশ, তো দেখাই যাক না পরীক্ষা করে। আপনারা অনুমতি দিলে এই মোড়কের ছাইটা আমি জানলা দিয়ে উড়িয়ে দেব। বলতে বলতে গণেশ কাকু কাগজের একটা মোড়ক পকেট থেকে বের করলেন। ডিসিডিডি সন্তোষ বিশ্বাস বললেন, ছাই উড়িয়ে দিয়ে পুতুলকে তুমি এখানে আনতে পারবে? যদি পারো উড়িয়ে দাও। একটু চেষ্টা করেই দেখি না কি হয়। বলেই গণেশ কাকু রাস্তার দিকে জানলাটার ধারে গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়ালেন। তারপর মোড়কটা খুলে তার ভিতরের ছাই বাইরে উড়িয়ে দিয়ে নিজের জায়গায় ফিরে এসে বসলেন। তারপর বললেন, 3-4 মিনিট অপেক্ষা করতে হবে সবাইকে। সারা ঘরটা থমথম করতে লাগলো। বুড়ি এমন সময় আমার কানে কানে বলল, গণেশ কাকু যদি পুতুলকে আনতে না পারেন তাহলে কি হবে রে দাদা? আমি ওকে মৃদু ধমক দিয়ে বললাম, চুপ কর, দেখে যা। গণেশ কাকুর হেয়ালি। মিনিট দুয়েকের মধ্যেই একজন মাঝবয়সী মহিলা বছর 10-এর একটা ফুটফুটে মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। মেয়েটাকে দেখেই গোপালবাবু আমার পুতুল মা বলে চিৎকার করে ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিল। তাই দেখে ভূষণবাবুর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, আর ভূপালবাবুরও মুখের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। ভূপালবাবু আগন্তুক মহিলার দিকে তাকিয়ে বিরক্তির সঙ্গে বললেন, এর মানে কি? আপনি কে? মহিলাটি বললেন, আমি হচ্ছি রানাঘাট স্বর্ণময়ী বোর্ডিং গার্লস স্কুলের হেড মিস্ট্রেস বাসন্তী বিশ্বাস, আর এই মেয়েটির নাম পুতুল জোয়ারদার। গত 24শে মার্চ পূজন পাত্র মানে এই ভদ্রলোক পুতুলকে আমার স্কুলে ভর্তি করে দিয়ে চলে আসেন। উনি বলেছিলেন মেয়েটির মা বাবা নেই, উনিই এর গার্জেন, সম্পর্কে উনি এর মামা বলে জানিয়েছিলেন। গণেশ কাকু তাকে একটা খালি চেয়ার দেখিয়ে বললেন, আপনি এখানে একটু বসুন। বাসন্তী দেবী চেয়ারে বসার পর বললেন,
গত সোমবার গণেশবাবু আমার ওখানে গিয়ে পুতুলের সঙ্গে কথা বলেছেন। সেই দিনই উনি আমাকে অনুরোধ করেছিলেন আজ এই ঠিকানায় আসতে। আমি পুতুলকে নিয়ে বাড়ির বাইরে ট্যাক্সির মধ্যেই বসেছিলাম। ওই সংকেত পেয়ে তবেই ঢুকেছি। এরপর পুতুলের মুখ থেকে জানা গেল যেদিন সে বোর্ডিং স্কুলে ভর্তি হয় তার আগের দিন তার মামা পুজোর পাত্রের সঙ্গে তারই গাড়িতে চড়ে বেড়াতে গিয়েছিল। তারা কৃষ্ণনগর পর্যন্ত যায়। এই সময় একটা ট্রাক তাদের গাড়িকে তাড়া করে। এর আগেও সেই কলকাতায় মামার বাড়িতে থাকতেই একটা ট্রাক বেশ কয়েকবার তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেকবারই অল্পের জন্য সে বেঁচে গিয়েছিল। মামাকে ব্যাপারটা জানাতে তিনি বলেছিলেন ট্রাক চাপা দিয়ে তাকে খুন করার চেষ্টা করা হচ্ছে। তার বাবা মাকেও নাকি ট্রাকের ধাক্কায় খুন করা হয়েছিল। তাই বাঁচাতে হলে তাকে কলকাতার বাইরে কোনো নিরাপদ আশ্রয়ে থাকতে হবে আর সেখানে থেকে লেখাপড়া শিখতে হবে। গত 27 মার্চ যখন সেই খুনে ট্রাকটা তাদেরকে তাড়া করে সেই দিনও মামা ভাগ্নিতে গাড়িতে বসে এইরকমই একটা আলোচনা করছিল। পুতুল বলে চলল, রানাঘাটে চূর্ণী নদীর ব্রিজের ওপর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আমি আর মামা যখন নদীর শোভা দেখছিলাম তখন একটা ট্রাক প্রায় আমারই বয়সী একটা ভিখারি মেয়েকে চাপা দিয়ে পশ্চিম দিকে পালিয়ে গেল। তখনই মামা বললেন সেই মেয়েটাকে পুতুল জোয়ারদার বলে চালিয়ে দিয়ে আমাকে কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবেন, তাহলেই আমি বেঁচে যাব। মামার কথায় আমি রাজি হয়ে যাই। হাসপাতালের দারোয়ান আমাকে দেখে কিচ্ছু জিজ্ঞেস করেনি। আমি গাড়ি থেকে তখন নামিনি। ভিখারি মেয়েটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় আমি তখনও গাড়িতেই বসেছিলাম। সেই রাত্রিটা রানাঘাটে আদর্শ হিন্দু হোটেলে থাকি আমরা দুজনে, সেখানেই খাওয়া দাওয়া করি। পরের দিন সকাল 11টা নাগাদ স্বর্ণময়ী বোর্ডিং গার্লস স্কুলে গিয়ে ভর্তি হই। তারপর আজ বর্দির সঙ্গে ট্রেনে চড়ে প্রথমে শিয়ালদা আসি, তারপর সেখান থেকে ট্যাক্সিতে চেপে বাড়িতে আসি। আমার মামা যা করেছেন আমাকে বাঁচানোর জন্যই করেছেন, ওর কোনো দোষ নেই। ক্লাসে পড়া বলার মতন পুতুল গড়গড় করে কথাগুলো বলে গেল। যে ট্রাকটা তোমাকে কয়েকবার চাপা দেওয়ার চেষ্টা করেছে তুমি তার নাম্বারটা দেখেছো? ডিসিডিডি সন্তোষবাবু জানতে চাইলেন। পুতুল বলল, দেখেছি, তবে গাড়িটা এক থাকলেও নাম্বার তো সবসময় এক থাকতো না। তার ড্রাইভারকে দেখেছো? দেখেছি, তার মাথায় কখনো থাকতো পাগড়ি, কখনো টুপি। একবার দেখেছি খালি মাথায় ছিল, তখন দেখেছিলাম বিরাট টাক আর চোখ দুটো খুব বড় বড়। গণেশ কাকু এই সময় বললেন, তুমি যদি ড্রাইভারটাকে আবার দেখো তুমি চিনতে পারবে তো? পুতুল বলল, পারবো পারবো। গণেশ কাকুর ইশারায় লোকাল থানার বড়বাবুকে কি একটা বলতেই তিনি দরজার কাছে গিয়ে কাউকে ভেতরে আসার জন্য বললেন। অমনি দেখা গেল একজন কনস্টেবল ড্রাইভার শিবপ্রসাদকে হাত কড়া পরানো অবস্থায় ঘরের মধ্যে নিয়ে এলেন। শিবপ্রসাদের মাথায় সত্যি বিরাট টাক। জেরার মুখে শিবপ্রসাদ স্বীকার করল পুজোর সময় ট্রাক নিয়ে দীঘার পথে নেপাল জোয়ারদারের অ্যাম্বাসাডারটাকে সে তাড়া করে। গাড়িতে নেপাল বাবু, তার স্ত্রী আরতি দেবী আর ওর মেয়ে ছিল পুতুল। সে শিখ পাঞ্জাবি ছদ্মবেশে ছিল বলে নেপাল বাবুরা তাকে চিনতে পারেননি। দীঘায় যাওয়ার পথে শিবপ্রসাদ সুবিধে করতে না পারলেও ফেরার পথে কোলাঘাট ব্রিজের উপর সে ওত পেতে দাঁড়িয়েছিল। অ্যাম্বাসাডারটাকে ধাক্কা মেরে উল্টে ফেলে দিয়ে কলকাতায় সে পালিয়ে আসে। সে আরও স্বীকার করল পুতুলকে ট্রাকে চাপা দেওয়ার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু একবারও সুবিধে করতে পারেনি। গত 27 মার্চ
যে ট্রাকটা রানাঘাটের কাছে চুনি নদী ব্রিজের উপর সেই ভিখারি মেয়েটিকে চাপা দিয়েছিল, তার ড্রাইভার সে ছিল না, অন্য কেউ ছিল। তাকে শিবপ্রসাদ চেনে না। গণেশ কাকু বললেন, সবই তো বললে, কিন্তু কার হুকুমে তুমি পুতুলের বাবা মাকে খুন করেছ আর পুতুলকে একাধিকবার খুন করার চেষ্টা করেছ, তা তো বললে না। এমন সময় ভূপাল জোয়ারদার বলে উঠলেন, কার হুকুমে ও আবার এইসব কাজ করেছে? আমাদের ছোটবাবু গোপালের হুকুমে। গোপাল চাইছিল আমাদের সবাইকে মেরে ফেলে একা জোয়ারদার পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হতে। গোপালবাবু কিছু বলতে গেলেন, কিন্তু তার আগে শিবপ্রসাদ উত্তেজিত গলায় বলে উঠল, মিথ্যে কথা। ছোটবাবু খুব ভালো লোক, বড়বাবুও ভালো লোক ছিলেন। বদমাইশ হচ্ছেন আপনি। আপনি তো আমাকেই টাকা দিয়ে সব করিয়েছেন। ভূপালবাবুও চিৎকার করে উঠলেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? শিবপ্রসাদ বলল, আমি পাপ কাজে নামার আগে আটঘাট বেঁধে নেমেছি। প্রমাণ যে কোনোদিনও দরকার হতে পারে সেটা অনুমান করিয়েছিলাম আমি। মরতে যদি হয় তাহলে আপনাকে নিয়েই মরব। হুজুর, এই যে সেই প্রমাণ। বলেই শিবপ্রসাদ কাগজে প্যাক করা একটা জিনিস গণেশ কাকুর হাতে তুলে দিল। ডিসিডিডি সন্তোষ বিশ্বাস জানতে চাইলেন, কি ওটা? শিবপ্রসাদ বলল, ক্যাসেট হুজুর, ক্যাসেট। হুজুর, ওতেই আমার আর মেজবাবুর কথাবার্তা সব টিপ করা আছে। একটু থেমে সে ফের বলল, হুজুর, আর একটা কথা। সেদিন আমার হাতে যে রিভলভারটা দেখেছিলেন সেটা ওই মেজবাবুই আমাকে দিয়েছেন আপনাদের ভয় দেখানোর জন্য। ওর কথা মতো আমি সব কিছু করেছি। সবাই শিবপ্রসাদের কথা শুনছেন। এই ফাঁকে ভোপাল জোয়ারদার উঠে ঘর থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পালাতে তিনি পারলেন না। এর আগেই সন্তোষ বিশ্বাসের নির্দেশে লোকাল থানার বড়বাবু অমল রায়চৌধুরী এগিয়ে গিয়ে গোপালবাবুর হাতে হাত কড়া পরিয়ে দিলেন। পরে গণেশ কাকু আমাকে আর বুড়িকে বলেছিলেন, গত সোমবার রানাঘাটে সাহিত্যিক প্রবোধ বিশ্বাসের বাড়িতে আমাদের বসিয়ে রেখে উনি স্বর্ণময়ী বোর্ডিং স্কুলে গিয়েছিলেন পুতুলের খোঁজ নিতে। আনুলিয়া হসপিটালের দারোয়ানের সঙ্গে কথা বলে উনি বুঝতে পেরেছিলেন পুতুল বেঁচে আছে, তাকে লুকিয়ে রাখা হয়েছে।